আসসালামু আলাইকুম। সাদিক পাবলিকেশনস এবং সাদিক পেজের পক্ষ থেকে আমি জেম জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই বাংলা ধামাকা ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে বাংলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সমাস নিয়ে আলোচনা করব। তো এই 2025 সালে এসেও আপনি যদি সমাজ না পেরে থাকেন, আপনি যে সাবজেক্টেরই হন না কেন বা এরকম কোনো টপিকস না পেরে থাকেন, তাহলে বুঝে নেবেন যে এটা আপনার সমস্যা না, আপনার না পড়ার মানে পড়ার পদ্ধতির সমস্যা। আপনার পদ্ধতিতে সমস্যা আছে বলেই আপনি সমাজ পারেন না, আপনি ধ্বনির পরিবর্তন পারেন না, আপনি যে সাবজেক্টের হন না কেন। এই 25 সালে এসে যদি আপনি এই বাংলার এই সমস্ত টপিকসগুলো না পারেন, তাহলে মনে করতে হবে আপনার পড়াই যতটা না সমস্যা, আপনার শেখার ক্ষেত্রে সমস্যা তার চেয়েও বেশি। আসুন আজকে আমরা এমন কৌশলে শিখব সমাজ, যেটা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, অপশন থেকে উত্তর করতে পারেন। এবং আরেকটা বিষয় বলে নিই যে আমাদের একটা মিথ আছে যে সমাজ শিখতে লাগে 6 মাস। আমরা স্কুল কলেজে যখন পড়েছি স্যারেরা এরকমই বলেছে যে সমাজ একটু শিখতে লাগবে 6 মাস, কিন্তু 6 মাস না, এটা আপনাদেরকে আমি 6টা ক্লাসেই শিখিয়ে দেবো। 6 ঘন্টায় আপনি শিখে যাবেন, আর এই 6 ঘন্টায় শেখার মধ্য দিয়ে বাংলাদেশে বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নেই যেখানে সমাজ আসলে আপনি না পারা থাকবে। আপনি অবশ্যই পারবেন সমাজ থেকে। তো বিলম্বে এসেছি একটু 10-15 মিনিট, ব্যস্ততার কারণে এই বিলম্ব হয়েছে। সো অনেকেই হয়তো ক্লাসে এসেছিলেন বাট আবার লাইভ থেকে বেরিয়ে গেছেন। সো আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই ক্লাসটি একটু ভিডিও করে শেয়ার করে অন্যদেরকে একটু জানার সুযোগ করে দেবেন। আহ, আরহাম রাহান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, সো সবাইকে একটু শেয়ার দিয়ে মেমোরাইজ করাই দেন যাতে করে এই ক্লাসটা শুরু হয়েছে এটা সবাই জানতে পারে। আচ্ছা, আমি আসুন প্রথমেই আমরা শুরু করব সমাস। আজকে পার্ট 1, আজকে একদম ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। সমাস যে 6 ধরনের, আমরা 6 প্রকারের বাইরেও যে সমাসের মৌলিক আলোচনা আছে, এই মৌলিক আলোচনা জানলেই আপনার ওই 6 প্রকারও অনেক ইজি হয়ে যাবে। আসুন তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তার আগে একটু বলে নিই যে সাদিক স্যারের পেজ থেকে আমি ক্লাস নিচ্ছি, বাট আমার নিজেরও একটা পেজ আছে জাহাঙ্গীর অনলাইন স্কুল, এবং একই নামে ইউটিউব চ্যানেল আছে, চাইলে ওখানেও যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা যে মৌলিক যে আলোচনা, সমাস শব্দের অর্থ কি, সমাস কাকে বলে, এটাও আমাদের জানা দরকার, কারণ এখান থেকে প্রশ্ন হয়। তো দেখুন, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, আর একাধিক পদের এক, মানে একাধিক পদের এক পদীকরণ। তো এইখান থেকে কেন 3টা অর্থ হয়, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এবং সংজ্ঞায়ও কিন্তু বলা হয়েছে কি, সংজ্ঞায় বলা হয়েছে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে, অর্থাৎ পরস্পর অন্যায় যুক্ত। এই অন্যায় যুক্ত মানে কিন্তু সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে সমাস শব্দের অর্থ মিলন। আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, এটা খুবই বহুল প্রচলিত উদাহরণ, ছোটবেলা থেকে এই উদাহরণটাই শিখে আসছি, তাই আপনাদেরকেও এই উদাহরণটা দিয়েই আমি বোঝাতে চাই। দেখেন সিংহ চিহ্নিত আসন, এই যে সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এই সিংহ চিহ্নিত আসন, দেখেন এই সিংহ চিহ্নিত আসন এটা সংক্ষেপ হয়ে কি হয়েছে, সিংহাসন। কি হয়েছে, সিংহাসন, সিংহাসন। তাহলে দেখেন এই যে সিংহ আর এই আসন, এই সিংহাসন হয়েছে, তাহলে এই যে চিহ্নিতটা এটা বাদ গিয়েছে না, তার মানে সংক্ষেপ হয়েছে কিনা, তাহলে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, এটা আমরা কি বলতে পারি। এই যে চিহ্নিতটা বাদ গিয়েছে, যে আগে বলা হতো সিংহ চিহ্নিত আসন, তাহলে চিহ্নিতটা বাদ গিয়েছে, তাহলে সমাস কি করে, সংক্ষেপণ করে। সমাসের কাজ কি, সংক্ষেপ করা। এবার বলেছে সমাস শব্দের অর্থ মিলন। দেখেন মিলন ঘটিয়েছে কিনা, এই সিংহর সাথে আসনের মিলন ঘটেছে, সিংহাসন হয়েছে, দুইটা মিলে কি হয়েছে, সিংহাসন। তাহলে সমাস শব্দের অর্থ যে মিলন, এটাও কিন্তু হয়েছে। এবার বলছে একাধিক পদের এক পদীকরণ। এখানে বলেছে একাধিক পদ মানে অনেকগুলো পদকে বা একের অধিক পদকে একসাথে মিলন ঘটাবে। যেমন যেই এখানে দেখেন দেশের সেবা এখানে বিভক্তি লোপ পেয়েছে। এখন এই যে এখানে এ বিভক্তিও লোপ পেয়েছে, তাহলে দেশ সেবা, তাহলে দেখেন এই এখানে বিভক্তিগুলো লোপ পেয়ে এই দেশ এবং সেবার কি হয়েছে, এক পদীকরণ হয়ে গেছে না, এই দুইটা মিলে একসাথে মিলে গেছে না, দেশ সেবা হয়ে গেছে না।
তাহলে দেখেন বই ও পুস্তক, এই ওটা বাদ গিয়েছে, আর বই আর পুস্তক এক পদে মিলিত হয়েছে, একসাথে মিলে গেছে বই পুস্তক। সো তাহলে আমরা বলতে পারি যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ একাধিক পদের এক পদে মানে মিলিতকরণ। তাহলে এই বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের সাথে এখনই 60 জনের মতো ক্লাসে সংযুক্ত হয়েছেন। দারুণ করে শিখবো সমাসের একদম বেসিক থেকে, সমাসের একদম বেসিক থেকে। কন্টিনিউয়াসলি আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি নিবন্ধনের 25-এর ভেতরে আপনি 24-25 অনায়াসে পেয়ে যাবেন। শুধু বাংলা দিয়েই আপনি মার্ক করে দিতে পারবেন। দেখেন, আচ্ছা আমি কয়েকটা কমেন্টস পড়ি। মোহাম্মদ নাইমুল হুদা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে ফারজানা প্রিয়া সালাম দিয়েছেন, নোটিফিকেশন আসে না ক্লাসের। আচ্ছা, সালাম দিয়েছেন সিদরাতুল জুই। এরকম যারা কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা কিন্তু সমাসের একদম মৌলিক বিষয় থেকে আলোচনা শুরু করেছি। নেক্সট আমরা আরেকটু সামনে যাই। এখন দেখেন সমাসের বৈশিষ্ট্য। এই সমাসের বৈশিষ্ট্য এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। প্রশ্ন কি ধরনের প্রশ্ন হয়? দেখেন, সমাস ভাষাকে বা বাক্যকে সংক্ষেপ করে, তারপরে সমাস দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, আর সমাসের রীতি এসেছে সংস্কৃত থেকে। এই প্রশ্নটা তো 100 বার এসেছে, 1000 বার এসেছে বলা যায়। আর সমাসের মানে খা- মানে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্ত প্রচুর পাওয়া যায়। মূলত সংস্কৃত শব্দ থেকেই আমরা সমাসটা পাই, কিন্তু খাঁটি বাংলায়ও সংস্কৃত দেখা যায় সেটা বলছে। আর সাধারণত সমাসে বিশেষ্য পদের কারক বিভক্তি থাকে। এগুলো হচ্ছে সমাসের বৈশিষ্ট্য। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আমরা যে আলোচনাগুলো করলাম, সমাস শব্দের অর্থ, সমাস বলতে কি বোঝায়, সমাসের রীতি কোথা থেকে এসেছে, এই বিষয়গুলো ক্লিয়ার না? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে, আসুন তো একটু দেখে আসি আপনি এখন পারেন কিনা। এখান থেকে আপনার মনে হতে পারে এগুলো কি জন্য স্যার আলোচনা করছে। আমি এই জন্য আলোচনা করছি যে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, সাউন্ড আজকে কেমন আছে আমি জানি না, আমার ফোনেরই সমস্যা। আহ, খুব দ্রুতই ফোনটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো দেখেন, এখান থেকে প্রাইমারিতে আসা প্রশ্ন, এখানে প্রাইমারি থেকে আসা প্রশ্ন, তারপরে হচ্ছে নিবন্ধনে প্রশ্ন আসছে, মন্ত্রণালয়ে আসছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পর্যন্ত আসছে। তাহলে সমাস এমন কোনো মানে জায়গা নেই, এমন কোনো কম্পিটিটিভ পরীক্ষা নেই যে সেখানে আসে না। তাহলে আপনি বলুন সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ এখানে সংশ্লেষ, সংক্ষেপ, বিশ্লেষণ, সংযোজন। 1 নম্বর প্রশ্নটার উত্তর সবাই একটু দেন। সবাই দেন স্যার, ইংলিশের রিটেন কোর্স আছে কিনা কলেজ পর্যায়ে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার আমাদের পেজে মেসেজ দেবেন, আছে। স্যার, আপনারা যদি আগে থেকে জানিয়ে দেন যে কে কখন ক্লাস হবে তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আচ্ছা, আমাদের ফ্রি ক্লাসগুলো আমরা ওইভাবে জানিয়ে দিই না, পেইড ক্লাসগুলো আগে থেকে জানিয়ে দেওয়া হয়। যাই হোক, আমি কিন্তু আগে থেকে 1-1.5 ঘন্টা আগে জানিয়ে দিয়েছিলাম পেজে। তো সমাজ শব্দের অর্থ কি? সমাজ শব্দের অর্থ, দ্রুত অ্যান্সার দেন তো। শেয়ার ডান করেছেন শিরিন খাতুন, জুই উত্তর দিয়েছেন 1-এর খ, আমিনুল হক উত্তর দিয়েছেন 1-এর খ। দ্রুত অ্যান্সার দেন। সাইদা লিমা হাসান লিমা, তারপরে শেখ সাদি, সবাই অ্যান্সার দিয়েছেন অলরেডি। তাহলে সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ। আমরা কিন্তু এটা কিন্তু আলোচনা করলাম, এবং এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে যে সমাজ শব্দের অর্থ কি। আচ্ছা, এরপরে দেখেন সমাসের সংজ্ঞা থেকে এসেছে, এই প্রশ্নটার অ্যান্সার দেন, যেটা গণমাধ্যম, পরিচালক বা বিভিন্ন জায়গায় এসেছে। দেখেন, এখানে বলা হয়েছে যে পরস্পর, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন, পরস্পর অন্যায়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? এখানে আপনাদের একটু বলে দিই, মানে দুই বা ততোধিক শব্দের এক পদে পরিণত নাম হচ্ছে সমাস। আর দুই বা ততোধিক ধ্বনির মিলনকে কিন্তু বলে সন্ধি। এই জায়গায় কিন্তু শব্দ হলে, দুই বা ততোধিক শব্দের মিলন হলে কি হবে? সমাস। দুই বা ততোধিক শব্দের মিলন হলে হবে সমাস, আর দুই বা ততোধিক ধ্বনির মিলন হলে কি হবে? সেটা হবে সন্ধি। এই প্যাচটা কিন্তু অনেক জায়গায় লেগে যাবে। সন্ধি বললে কি হবে? ধ্বনির মিলন হবে। সন্ধিতে কি হয়? ধ্বনির মিলন হয়, ধ্বনির মিলন। আর সমাসে কিসের মিলন হয়? পদ বা শব্দের মিলন হয়, পদ বা শব্দের মিলন হয়, পদ বা শব্দের মিলন হয়। তাহলে বলুন পরস্পর অন্যায় যুক্ত। এখানে এই অন্যায় শব্দটা অনেকেই বোঝেন না। অন্যায় মানে সম্পর্ক। অন্যায় মানে কি? সম্পর্ক। অন্যায় মানে হচ্ছে সম্পর্ক। অর্থাৎ
একাধিক পদের এক পদে পরিণত করার নাম কি? তাহলে দ্রুত অ্যান্সার দিবেন। দুইয়ের আপনারা বলেছেন সমাস, দুইয়ের হচ্ছে সমাস। তাহলে এখান থেকেও যে প্রশ্ন হয় বিষয়টা কিন্তু আপনাদের দৃষ্টিগোচরে নিয়ে আসলাম। এরপরে দেখেন আমরা আগেই আলোচনা করেছি সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? দ্রুত বলবেন, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি আমি আলোচনা করেছি, যে সমাসের বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করেছি যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, দ্রুত অ্যান্সার দেবে। 3 নম্বর মুফতি মিজানুর রহমান সঠিক অ্যান্সার দিয়েছেন। খাদিজাতুল ইসলাম জেহাদ, শেখ সাদি, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। মাশাল্লাহ, আপনাদের অ্যান্সারে আমি ধন্য। 3 নম্বরের অ্যান্সারটা একটু দেন। সাউন্ড আজকে ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, একটু কমেন্টস করেন তো আজকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্টস করবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। একজনও রিপ্লাই দিলেন না। ক্লিয়ার, আচ্ছা। শিপন হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাউন্ড ক্লিয়ার। সাইদ আলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? এটা কিন্তু সংস্কৃত থেকে আগত। সো এটাও কিন্তু এই যে নিবন্ধনে আসা প্রশ্ন, প্রাইমারি থেকে আসা প্রশ্ন। তাহলে এর রীতিটা কিন্তু এসেছে সংস্কৃত থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম বেসিক ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করছি, যে এই বিষয়গুলোও পারলে কিন্তু সমাসের অধ্যায় থেকে আপনারা ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। এবার আসেন সমাসের উপাদান। সমাসের সমাসের প্রতিটি বা 5টি অংশ আছে, এই 5টা অংশ যদি আপনি ভালোভাবে চিহ্নিত করতে পারেন তাহলে সমাসের 30% শেখা হয়ে যাবে। আমি কি বলছি, সমাসের প্রতিটি বা বিভিন্ন অংশ আছে, এই যে তার 30%, প্রতিটি বা মানে প্রতিটি সমাসের কয়টা অংশ আছে? সমাসের এটাকে প্রতিটি, প্রতিটি বা অংশ, অংশ আছে, এরকম অংশ আছে 5টি। কয়টি? 5টি। এটা পরীক্ষায় আসে না কয়টি, বাট সেই অংশগুলো আমরা একটু চিহ্নিত করবো একটু পরে একে একে। দেখেন, এই অংশগুলোই যদি আপনি ভালোভাবে চিনতে পারেন বা বুঝতে পারেন তাহলে 30% সমাজ শেখা হয়ে যাবে এখান থেকে। আমি একটু রিডিং করে যাই, তারপরে একে একে বুঝাই আপনাদেরকে বিষয়টা কি বলছে। সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিম্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। এরপরে সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে উত্তরপদ বা পরপদ বলে। এরপরে বলছে সমাসবদ্ধ পদের পূর্ববর্তী অংশকে বলে পূর্বপদ। এরপরে সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করার জন্য যে যে বাক্যের বা বাক্যাংশের প্রয়োজন হয় তাকে বলে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এরপরে বলছে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এখন এই যে রিডিং পড়াটা, এটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। এটাই, এই অংশগুলোই হচ্ছে প্রতীতি বা সমাসের অংশ। এই অংশগুলো বুঝলেই আপনি সমাসের 30% শিখে যাবেন। আসুন আমরা একটু ব্যাখ্যা সহ দেখে নিই। আসুন আমরা একটু ব্যাখ্যা সহ এই অংশগুলো দেখে নিই। ওকে, আমরা এইটা দিয়ে, এই উদাহরণটা দিয়ে আমরা যে সমাসের 5টি অংশ সেটাকে চিহ্নিত করব। 5টি অংশকে কি করব? চিহ্নিত করব। 1 নম্বর হলো, দেখেন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। উদাহরণটা হচ্ছে বিলাত থেকে ফেরত। বিলাত থেকে ফেরত। তাহলে এই বিলাত থেকে ফেরত, এইটা মিলিত হয়ে কি হয়েছে? বিলাত ফেরত। এই যে বিলাত ফেরত হয়েছে না, তাহলে এই যে বিলাত এবং ফেরত, এই বিলাত ফেরত হয়েছে, এইটা হচ্ছে সমস্ত পদ। এটার নাম কি? সমস্ত পদ। অর্থাৎ এই যে 3টা অংশ সংক্ষেপিত হয়ে, অর্থাৎ সমাস নিষ্পন্ন হয়েছে যেখানে, সমাস যেখানে নিষ্পন্ন হয়েছে সেটার নাম কি? সমস্ত পদ। এটা একটু মনে রাখেন, সমস্ত পদ, সমস্ত পদ। আচ্ছা, সমস্ত পদের 2টা অংশ থাকে। এই প্রথমের যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব পদ, সেটার নাম কি? পূর্ব পদ। আর যেটা পরে থাকে সেটার নাম কি? পরপদ, সেটার নাম কি? পরপদ। আচ্ছা, পরপদের আরেকটা নাম কি? পরপদ বা উত্তর পদ। পরপদ বা উত্তর পদ। তাহলে আমাদের এই যে বিলাত থেকে ফেরত, এই সবগুলো মিলে যে সমস্ত পদটি পেলাম,
সেই সমস্ত পদটির দুইটা অংশ আছে, একটি হচ্ছে পূর্বপদ, একটি হচ্ছে পরপদ, পরপদের আরেক নাম কি উত্তরপদ। এখন আসুন, এই যে বিলাত ফেরত, এটাকে ভাঙলে কি ভাই, বিলাত থেকে ফেরত, তাই না? এই যে বিলাত থেকে ফেরত, এই যে তিনটা অংশ, তাই না? বিলাত থেকে ফেরত, এই তিনটা অংশের নাম কি? এই তিনটা অংশের নাম কি? এই তিনটা অংশের নাম হচ্ছে ব্যাস বাক্য। এই তিনটা অংশের নাম কি? ব্যাস ব্যাস বাক্য। এই তিনটা অংশের নাম কি? ব্যাস বাক্য। এখন এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্য তিনটা পদ নিয়ে গঠিত হয়েছে না? তিনটা পদ, এই এক একটা পদকে কি বলে? এই পদের নাম কি? সমস্যমান পদ। এটার নাম কি? এই তিনটা মিলে ব্যাস বাক্য, আর এই প্রত্যেকটাকে কি বলে? সমস্যমান পদ। এটাকে কি বলে? সমস্য। এটাকে বলে সমস্যমান পদ। সমস্যমান পদ। তাহলে এই থেকে কি? এটাও কিন্তু সমস্যমান পদ। এই ফেরত কি? এটাও কিন্তু সমস্যমান পদ। আর এই বিলাত থেকে ফেরত, এই তিনটাকে একত্রে কি বলে? ব্যাস বাক্য। আচ্ছা, ব্যাস বাক্যের অপর নাম কি? অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বললাম, যে এইগুলো ক্লিয়ার কিনা? এইগুলো ক্লিয়ার কিনা? বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, এই যে বিলাত ফেরত হলো, তাহলে এই যে বিলাত ফেরত, এটার নাম সমস্ত পদ। আর বিলাতের প্রথম অংশের নাম পূর্বপদ, পরের অংশের নাম পরপদ বা উত্তরপদ। আর এই বিলাত ফেরতকে আমরা ভাঙলে, অর্থাৎ সমাসকে আমরা নির্ণয় করলে, এই যে বিলাত থেকে ফেরত, এই তিনটাকে একত্রে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। আর এই যে বিলাত থেকে ফেরত তিনটা পদ, এই প্রত্যেকটি পদকে, অর্থাৎ ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? ব্যাস বাক্যের প্রত্যেকটি অংশকে বলা হয় কি? বলা হয় সমস্যমান পদ। এখন এই বিষয়টা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়, আব্দুল্লাহ মাসুদ বলেছেন জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যরা একটু কমেন্টস করুন যে এই বিষয়টা ক্লিয়ার কিনা, কারণ এখান থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন হয়, অসংখ্য প্রশ্ন হয়। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত, আমি বারবার একই উদাহরণ দিচ্ছি, সিংহ চিহ্নিত আসন, যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এখন বলুন তো, এই সিংহাসন শব্দটির নাম কি? এইটা কি ব্যাস বাক্য, নাকি এইটার বিগ্রহ বাক্য, নাকি এইটার নাম পূর্বপদ, নাকি এইটার নাম পরপদ? কোনটা? এইটা অপশন ক। এইটার নাম হচ্ছে, এইটার নাম ক, আমি বললাম এটা কি ব্যাস বাক্য? ব্যাস বাক্য। খ, এটার খর নাম বললাম এটা সমস্ত পদ, সমস্ত পদ। গতে বললাম এটা হচ্ছে পরপদ, পরপদ। ঘতে বললাম সমস্যমান পদ, সমস্যমান পদ। তাহলে বলুন এটা কি হবে উত্তর? এই যে সিংহাসন, এই শব্দটা কি হবে? ক ব্যাস বাক্য, খ সমস্ত পদ, গ পরপদ, ঘ হচ্ছে সমস্যমান পদ। দ্রুত অ্যান্সার দেবেন। আরহাম রাহান বলেছেন সমস্ত পদ। তাসনিম জান্নাত বৃষ্টি বলেছেন সমস্ত পদ। সম্রাট বিন মান্নান বলেছেন সমস্ত পদ। আশা করি আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে ওই সেম অপশন থাকবে। এখন বলুন, সেম অপশন থাকবে, তাহলে এই যে সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটি পদকে কি বলে? প্রত্যেকটি সিঙ্গেল সিঙ্গেল পদকে কি বলে? এই সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটি আহ, পদকে কি বলে? এই প্রত্যেকটি পদকে কি বলে? অপশন কিন্তু একই। ব্যাস বাক্য বলে, সমস্ত পদ বলে, সমস্যমান পদ বলে, আর পরপদ বলে। একই অপশন কিন্তু ক্লিয়ার দিলাম। অপশন অপশন একই। আচ্ছা, এইটা প্রশ্ন নম্বর এটা প্রশ্ন নম্বর ধরেন 6। 6 নম্বর প্রশ্ন বলেন যে এই সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটি পদকে কি বলে? প্রত্যেকটি ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলে? অপশন কিন্তু ক হচ্ছে ব্যাস বাক্য, খ হচ্ছে সমস্ত পদ, গ হচ্ছে পরপদ, ঘ হচ্ছে সমস্ত পদ। থ্যাংক ইউ। তানজিনা মিলি বলেছেন সমসমান পদ। আচ্ছা, এই প্রত্যেকটি পদকে কিন্তু সমসমান পদ বলে। আশা করি এই জায়গায় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ,
পূর্বপদ, পরপদ, উত্তরপদ সব ক্লিয়ার কনসেপ্ট, একদম কনসেপ্ট ক্লিয়ার কিনা? আশা করি একদম কনসেপ্ট ক্লিয়ার। কারণ একটু পরে আমরা দেখব যে কিছু কিছু সমাসের পরপদ প্রধান, আবার কোনো কোনো সমাসের পূর্বপদ প্রধান, আবার দেখব কোনো কোনো সমাসের কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না। এখানে দেখবেন দেখেন যে বাবা মা, আমি যদি বললাম বাবা মা, বাবা মা, এখানে দেখেন এটাকে ভাঙলে হয় বাবা ও মা। বলেন তো এটা কোন সমাস? এটা দ্বন্দ্ব সমাস, তাই না? দ্বন্দ্ব সমাসে কি থাকে? উভয় পদেরই প্রাধান্য থাকে। ও উভয় পদেরই প্রাধান্য থাকে। এখানে দেখেন বাবা এবং মা, এই এইখানে এই যে সমস্ত পদ, এটা কিন্তু সমস্ত পদ, এই সমস্ত পদে এসে বাবারও প্রাধান্য দেওয়া আছে, মাকেও প্রাধান্য দেওয়া আছে। এখানে বাবা এবং মা উভয়কে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এইটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে পরপদ। এই পূর্বপদ এবং পরপদ অর্থাৎ উভয় পদেরই প্রাধান্য দেওয়া হয়েছে, তাই এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কিন্তু পূর্বপদ পরপদ উভয় পদেরই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এখন আচ্ছা, আব্দুল্লাহ মাসুদ বলেছেন ব্যাস বাক্য হয় না। আমি বলেছি এই সিঙ্গেল সিঙ্গেল পদটির নাম কিন্তু সমসমান পদ। আর এই যে সমসমান পদের সমন্বয়ে যে এই এই সবগুলোকে বলা হয় ব্যাস বাক্য, সবগুলোকে বলা হয় ব্যাস বাক্য। মাসুদ, আপনি আরেকটু ক্লিয়ার হয়ে নেন। এই যে বিলাত থেকে ফেরত, এই তিনটাকে মিলে বলা হয় ব্যাস বাক্য। কিন্তু শুধু বিলাতকে কি বলা হবে? সমসমান পদ। শুধু থেকে কি বলা হবে? সমসমান পদ। আর শুধু ফেরতকে কি বলা হবে? সমসমান পদ। আর এই সমসমান পদগুলোকে একত্রে বলা হয় ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। আর এই যে আহ, বিলাত থেকে ফেরত সবগুলো সম্মিলিত নাম হবে সমস্ত পদ। সবগুলো পদ মিলে যেটা সমাস নিষ্পন্ন হবে সেটা হবে সমস্ত পদ। আর সমস্ত পদের দুইটা অংশ থাকে, একটা পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। এখন সমাস নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে এখানে খেয়াল করতে হবে যে এখানে কোন পদের প্রাধান্য দেয়া হয়েছে। দেখেন এইটা কিন্তু কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের কোন পদের অর্থের প্রাধান্য থাকে? পরপদের অর্থ থাকে। আচ্ছা, এখানে বিলাত মানে বিদেশ বুঝিয়েছে, তাহলে এখানে কি বিলাত ফেরত বলতে কি বিদেশকে বুঝাইছে, নাকি বিদেশ থেকে ফেরত এসেছে এটাকে বুঝিয়েছে? তাহলে এই ফেরতের অর্থের প্রাধান্য দেওয়া হয়েছে না? ফেরতের অর্থের প্রাধান্য দেওয়া হয়েছে না? এজন্য কিন্তু বিলাত ফেরত, এই যে বিলাত ফেরত, এই বিলাত ফেরত এই ফেরতের অর্থের প্রাধান্য দেওয়া হয়েছে, তাই এটা কর্মধারয় সমাস। আর কর্মধারয় সমাসে কোন পদের প্রাধান্য থাকে? পরপদের অর্থের প্রাধান্য থাকে। কর্মধারয় সমাসের কোন পদের অর্থের প্রাধান্য থাকে? পরপদের অর্থের প্রাধান্য থাকে। আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব। আব্দুল্লাহ মাসুদ বলেছে স্যার, জি স্যার বুঝেছি। স্যার দ্বন্দ্ব অর্থ কি? আচ্ছা, দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। আজকে কিন্তু আমি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস এটা স্পেসিফিক ভাবে আলোচনা আজকে করব না। আজকে কিন্তু আমাদের সমাসের পার্ট অন, এই পার্ট অনের একদম বেসিক বা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা যদি আপনি না বোঝেন, পরবর্তীতে আমি যখন যে বলবো বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসের কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, তখন বলবেন সে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না মানে কি বুঝাচ্ছে স্যার? পূর্বপদ কি, পরপদ কি, এই বিষয়গুলো যখনই আপনার ক্লিয়ার থাকবে তখনই পরের আলোচনাটা আপনার জন্য কনসেপ্টটা ক্লিয়ার হবে। এজন্য আজকে আমরা মূল সমাসের সব কিছু বিষয় টাচ করব, কিন্তু এর পরের পার্টগুলোতে আমি এককভাবে দ্বন্দ্ব সমাস, এককভাবে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসকে আবার যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, রূপক কর্মধারয়, উপমান উপমিত কর্মধারয়, এই সমস্ত বিষয়গুলো আমি আলাদা কোনো ক্লাসে আলোচনা করব। বাট সমাজ তো একটা বড় আলোচনা, জাস্ট আজকে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে দেখেন এখানে এই সমস্ত পদের কোন পদের অর্থ, সমস্ত পদের আহ, কোন পদটি নিয়ে ফোকাস করা হয়েছে সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আচ্ছা দেখুন, এরপরে দেখেন আমরা যেটা শিখলাম, যেটা শিখলাম যেটা শিখলাম এতক্ষণ ধরে, এখানে সমস্ত পদ হচ্ছে বিলাত ফেরত, তাই না? আর ব্যাস বাক্য কি হয়েছে? বিলাত থেকে ফেরত। আর সমসমান পদ কি? বিলাত এবং ফেরত। সমস ও এখানে থেকেটা বাদ গেছে, থেকে, বিলাত থেকে ফেরত এগুলো হচ্ছে সমসমান পদ। আর পূর্বপদ কি? বিলাত। আর উত্তরপদ বা পরপদ এটা হচ্ছে ফেরত। আশা করি এই কনসেপ্ট ক্লিয়ার। একটা দিয়ে উদাহরণ দিলাম, তার মানে যত সমাস আছে সব সমাসের কিন্তু সেম টু সেম কাহিনী ঘটবে। আচ্ছা, এবার আমরা আরেকটু এগিয়ে যাই। সমাজকে আমরা
6 ভাগে ভাগ করতে পারি। যদিও অনেকেই মনে করেন সমাজকে 4 ভাগে ভাগ করা হয়। তো এইটা নিয়ে আমরা বিতর্কে যাব না। আমাদের সমাজ কয় প্রকার এটা পরীক্ষায় আসে, বাট যদি বা আসে পরীক্ষায় সমাজ কয় প্রকার, তাহলে 6 প্রকার দিবেন। আর স্পেসিফিক কারণ নামে যদি আসে, যদি উনি ওনার মতে কত প্রকার, তাহলে সেটা 4 প্রকার হবে। আমি অন্য ক্লাসে এটা বলবো। স্যার, ফ্রিলি রিটেন কি একসাথে হবে? তানজিমা মিলি, এখনো কিন্তু এটা ফাইনালাইজ হয়নি। তবে এনটিআরসিএ যে সিদ্ধান্ত নিতে চলেছে, আমরা যে নিউজ পেয়েছি সেই জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে প্রিলি এবং রিটেন একই দিনে হবে। সো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সমাস। সমাসকে আমরা সমাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সমাসকে আমরা কিন্তু 6 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এক হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারয় সমাস, 3 তৎপুরুষ সমাস, 4 বহুব্রীহি সমাস, 5 দ্বিগু সমাস, 6 অব্যয়ীভাব সমাস। এখন এই প্রত্যেকটা সমাসকে মানে ভাগ করা যায়। যেমন দ্বন্দ্ব সমাসেরই প্রায় 10-11টা ভাগ আছে। 10-11টা ভাগ আছে। কর্মধারয়ের মোটা দাগে 5টা প্রকার আছে। 5টা প্রকার আছে। তৎপুরুষ সমাস না। আহ, তৎপুরুষ সমাসে, এখানেও কিন্তু তৎপুরুষ সমাসে প্রায় 6-7টা প্রকার আছে। বহুব্রীহি সমাস, সেম টু সেম, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, এই এতগুলো প্রকার। আপনি 6 প্রকারকে যদি এভারেজ 6টা করেও ধরেন, 6-36 প্রকারের সমাস। এবং এর বাইরেও প্রাদি সমাস, এর বাইরেও কিন্তু অলুক সমাস, 9 তৎপুরুষ সমাস, মানে অনেক বিষয়গুলো আছে। সো সব মিলাই যদি আপনি হিসাব করেন, সমাস শেষে দেখা যাবে 40 প্রকারের সমাস আছে। সো এই 40 প্রকার কিন্তু কিসের থেকে এসেছে? এই 6 প্রকারেরই শাখা, প্রশাখা, উপশাখা, তাই না? তো আমরা এই বছর আসবে কি সার্কুলার? আব্দুল্লাহ মাসুদ, এই বছর সার্কুলার আসবে একটু শেষের দিকে, ইনশাল্লাহ শেষের দিকে আসবে। আহ, তো আমরা নেক্সটে আলোচনা করি সমাজ যে 6 প্রকার। এই সমাজ 6 প্রকারের একটু পরবর্তীতে আলোচনা করি। এই যে সমাজ এছাড়াও কিন্তু প্রাদি সমাস আছে। কি আর কি সমাস আছে? প্রাদি সমাস আছে, নিত্য অনুক সমাস আছে। আর এগুলো হচ্ছে অপ্রধান সমাস। আর সমাসের বৈশিষ্ট্যের বিচারে সমাসকে 4 ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনামুল হক বলেছেন। বৈশিষ্ট্যের বিচারে সমাজকে তিনি কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে ভাগ করেছেন। মূলত যদি বলে সমাজ কয় প্রকার, তাহলে আপনি পরীক্ষায় দেবেন 6 প্রকার। আর যদি এনামুল হকের মতে বলে, তাহলে দিবেন 4 প্রকার। এরকম বৈশিষ্ট্যের বিচারে এটা। সো আসুন আমরা তো আমরা আসুন আমরা এখানে আমরা যে সমস্ত পদ দেখেছিলাম, তাই না? সমস্ত পদের সমস্ত পদের দেখে আমরা সমস্ত পদের 2টা অংশ পেয়েছিলাম। একটা হচ্ছে পরপদ, পূর্বপদ, আর একটা হচ্ছে পরপদ। পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে কোনো কোনো সমাসে, কোনো কোনো সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। আবার কোনো কোনো সমাসে পূর্বপদ বা পরপদ এখানে কোনোটারই অর্থের প্রাধান্য থাকে না। এই ভিত্তিতে এই ভিত্তিতে আমরা সমাসের মানে 6 প্রকারের কার কোনটার অর্থের প্রাধান্য থাকে বা কোনটার প্রাধান্য থাকে না, এখান থেকেও পরীক্ষায় অসংখ্য প্রশ্ন আসে। আসুন আমরা দেখে নিই। ওয়াহিদুল ইসলাম ওয়াহিদুল বলেছেন, স্যার দ্বন্দ্ব অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। আচ্ছা স্যার, কোর্স ফি কত এনটিআরসি এর? আচ্ছা, এনটিআরসি আপনি আমাদের পেজে মেসেজ দিন, পেজ থেকে মেসেজের রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। দেখেন, আমরা যে 6 প্রকার সমাস দেখলাম, এখন এখানে দেখেন উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। উভয় পদের অর্থের প্রাধান্য থাকে এমন সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এমন সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখানে কি বলেছে? উভয় পদের অর্থে প্রাধান্য থাকে। একটু পরেই দেখবেন পরীক্ষায় আসবে যে উভয় পদের প্রাধান্য থাকে এমন সমাসের নাম কি? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন দ্বন্দ্ব সমাসের উদাহরণ যদি আমি বলি, আহ, হাট বাজার, বা মা বাবা, বা ওহি নকুল, ওহি নকুল, ওহি নকুল, ওহি নকুল, ওহি নকুল। ওহি নকুল মানে সাপ ও বেজি। সাপ ও বেজি, তাহলে দেখেন ওহি এটাকে দ্বন্দ্ব সমাসকে ভাঙলে ওই এবং আর দিয়ে ভাগ যায়। ওহি ও নকুল, ওহি ও নকুল। এখন এই ওহি ও নকুল
এখানে দেখেন ওহিকে বা ওহিরও যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, নকুলেরও তেমন গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে ওহি ও নকুল, এখানে সাপ এবং বেজি উভয়টাকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। উভয়টাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে কিন্তু কাউকেই বাদ দেওয়া হয়নি। একইভাবে আমি যদি বলি আহ, ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে, তার মানে ছেলে মেয়ে, ছেলে মেয়ে, দেখেন এই ছেলে মেয়ে এখানে কিন্তু উভয়কেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, উভয়কে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে দ্বন্দ্ব সমাসে কি থাকে? উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। উভয় পদের প্রাধান্য যদি থাকে তাহলে সেই সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে এখান থেকে মানে এই প্রাধান্যের ব্যাপারের উপর ভিত্তি করে। আর প্রাধান্য পাই কোথায় দেখে? এই যে সমস্ত পদ দেখে। এটা কি সমস্ত পদ না? এটা ছেলে মেয়ে, এই ছেলে মেয়ের এটা হচ্ছে পূর্ব পদ, আর এই মেয়ে হচ্ছে কি, এটা হচ্ছে পরপদ, সরি এটা পরপদ। তাহলে পূর্ব পদেরও অর্থ আর প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থও প্রাধান্য পেয়েছে, অর্থাৎ উভয় পদেরই অর্থের প্রাধান্য পেয়েছে দ্বন্দ্ব সমাসে। তাহলে আমরা কি শিখলাম? দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকে। এরপর দেখেন শুধুমাত্র শুধুমাত্র পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাসে। আচ্ছা, অব্যয়ীভাব সমাসের আমি তার আগে একটু তৃতীয় বা ভিন্ন কোনো পদের অর্থের প্রাধান্য থাকে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসের শুধুমাত্র মানে তৃতীয় বা ভিন্ন কোনো শব্দের অর্থের প্রাধান্য থাকে, এটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। আমি যদি বহুব্রীহি সমাসের একটা উদাহরণ দিই, তাহলে দেখেন পীতাম্বর। এখানে আমি যদি বলি পীতাম্বর, কোথায় লিখবো? এখানে লিখবো পীতাম্বর, 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 পীতাম্বর। আচ্ছা, এই পীতাম্বর, পীত শব্দের অর্থ কি? পীত শব্দের অর্থ হচ্ছে হলুদ। পীত শব্দের অর্থ কি? হলুদ, হলুদ। আর অম্বর শব্দের অর্থ কি? আকাশ। অম্বর শব্দের অর্থ কি? আকাশ। তাহলে পীতাম্বর এ কি হলুদ আকাশ বুঝিয়েছে? পীতাম্বর দিয়ে কি হলুদ আকাশ বুঝিয়েছে? না, পীতাম্বর দিয়ে কিন্তু হলুদ আকাশ বোঝানো হয়নি। পীতাম্বর দিয়ে কি বোঝানো হয়েছে? এটা কিন্তু কৃষ্ণের বড় ভাইকে বোঝানো হয়েছে। কৃষ্ণের বড় ভাইয়ের নাম কি? বলরাম। বলরামকে, বলরামকে বোঝানো হয়েছে। তাহলে দেখেন এই পিতা এবং মানে পিত এবং অম্বর, এই পীতাম্বর এটা হচ্ছে পূর্বপদ এবং অম্বর হচ্ছে পরপদ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থে বোঝানো হয়নি, বরং ভিন্ন আরেকজন ব্যক্তিকে, বলরামকে বোঝানো হয়েছে। কৃষ্ণের বড় ভাই বলরামকে বোঝানো হয়েছে। সুতরাং বহুব্রীহি সমাসের কি হয়? তৃতীয় কোনো বা ভিন্ন কোনো অর্থের প্রাধান্য পায়, ভিন্ন কোনো অর্থের প্রাধান্য পায়। সো স্যার, একজন লিখেছেন আল্লাহর গুনাহগার বান্দি। স্যার আমার বয়স ৩/৫/৯৪, আমি কি প্রাইমারি সার্কুলার পাবো? এখন আপনি যে বয়স দিয়েছেন এটা আবার ক্যালকুলেশন করে বের করে তারপরে বের করতে হবে। আপনি যদি স্পেসিফিক ভাবে বলতেন যে আমার বয়স 29 বছর, এত মাস এত দিন, তাহলে আমি বলতে পারতাম। এটা ক্যালকুলেশন করে দেখতে হবে আপনার। এখন তো চাকরির ক্ষেত্রে বয়স 32। হ্যাঁ, তো প্রাইমারি সার্কুলার এই বছরের শেষের দিকে আসতে পারে। অনেক বড় বড় সার্কুলার হয়ে গেল। সো প্রাইমারি একটু বিলম্ব হবে, আগে নিবন্ধনেরটা হবে ইনশাল্লাহ। তো তৃতীয় কোনো অর্থের প্রাধান্য যদি পায় সেটার নাম কি হবে? সেটার নাম হবে হচ্ছে আহ, আহ, ভিন্ন কোনো মানে সমস্ত পদে যদি পূর্বপদ বা পরপদ এই দুইটা পদেরই কোনো অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থের প্রাধান্য পায়, তাহলে সেটা হবে বহুব্রীহি সমাস। এরকম দেখেন আমরা যদি আরো দেখি নীলম্বর। নীলম্বর, নীলম্বর দিয়েও কিন্তু কৃষ্ণকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? কৃষ্ণকে। দেখেন নীলাম্বর, 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 এই যে নীল মানে কিন্তু একটা বর্ণের নাম, নীল বর্ণ, আর অম্বর মানে আকাশ। এই নীল আকাশ বোঝানো হয়নি, নীলাম্বর মানে কিন্তু নীল আকাশকে বোঝানো হয়নি, এখানে কৃষ্ণকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? কৃষ্ণকে। তাহলে নীল পূর্বপদ, অম্বর পরপদ। এই নীল এবং অম্বর কোনো পদেরই অর্থের প্রাধান্য না পেয়ে ভিন্ন আরেকজনকে বুঝিয়েছে, কৃষ্ণকে বুঝিয়েছে, দেবতাকে বুঝিয়েছে। সো এইটা কিন্তু বহুব্রীহি সমাস। এটা কি? বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। সো বহুব্রীহি সমাসের কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না। একটু পরে কিন্তু আমি এইখান থেকে প্রশ্ন দেব, আপনাদের কিন্তু উত্তর করতে হবে, খুব ভালোভাবে দেখবেন। আর পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে, তাহলে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাস। আর শুধু পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে, পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকে বা অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তাহলে সেটা কিন্তু অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস যেমন গৃহান্তর,
দেখেন গৃহান্তর, দেশান্তর, গৃহান্তর, গৃহান্তর, তারপরে দেশান্তর, 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 তারপরে হচ্ছে উম, আচ্ছা এই যে যদি অন্তর থাকে সেটা অব্যয়ভাব সমাস হয়। এটা তার চেয়ে বড় কথা হচ্ছে দেখেন গৃহান্তর, এখানে গৃহ মানে গৃহান্তর, দেশান্তর, এখানে এই যে গৃহকে প্রাধান্য দেওয়া হয়েছে নাকি অন্তরকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে দেশকে প্রাধান্য দেওয়া হয়েছে নাকি আহ, অন্তরকে প্রাধান্য দেওয়া হয়েছে। গৃহান্তরকে যদি আমি ভাঙি তাহলে অন্য গৃহ, কি হবে? অন্য গৃহ, অন্য গৃহ। আর এই দেশান্তরকে যদি আমি ভাঙি তাহলে হবে অন্য দেশ, অন্য দেশ, তাই না? দেখা যাচ্ছে কিনা জানি না, অন্য দেশ। তাহলে দেখেন এখানে সমস্ত পদে লক্ষ্য করতে হবে অন্য গৃহ, এটা কিন্তু ব্যাস বাক্য। ব্যাস বাক্যে এইটা দেখলে হবে না, ব্যাস বাক্য দেখলে হবে না, এটা সমস্ত পদ দেখতে হবে। গৃহান্তর, গৃহান্তরের মধ্যে গৃহ নাকি অন্তর এইটাকে প্রাধান্য দিয়েছে, গৃহকে প্রাধান্য দিয়েছে, দেশকে প্রাধান্য দিয়েছে। তাহলে অব্যয়ভাব সমাসে কিসের প্রাধান্য দেওয়া হয়? পূর্ব পদের। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। শাপলা রানী দেবী তিনি বলেছেন এটা নিত্য সমাস। আচ্ছা আমি একটু মিস্টেক করে ফেলেছি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা হচ্ছে নিত্য সমাস হবে। আচ্ছা নেক্সট আমরা শুধুমাত্র পরপদের অর্থের প্রাধান্য থাকে, পরপদের অর্থের প্রাধান্য থাকে এরকম, পরপদের অর্থের প্রাধান্য থাকে, একটু দেখে নিই। পরপদের অর্থের প্রাধান্য থাকে, পরপদের অর্থের প্রাধান্য থাকে এরকম সমাস আছে 6টার মধ্যে 3টা। তো এইটাকে মনে রাখার জন্য আপনি এইভাবে এই শব্দটা মনে রাখবেন, দ্বিতক, সরি দ্বিতক। এইটাকে মনে রাখার জন্য কি করবেন? দ্বিতক, দ্বিতক, দয় বয় রশ্মি তক, দ্বিতক, দ্বিতক। এখন দ্বিতে কি হয়? দ্বিতে দ্বিগু সমাস, দ্বিতে কি হয়? দ্বিগু সমাস, দ্বিগু সমাস। দেখেন পরপদের অর্থের প্রাধান্য থাকে দ্বিগু সমাস। তারপরে ততে কি হয়? তৎপুরুষ, ততে কি হবে? তৎপুরুষ, ততে তৎপুরুষ সমাস। অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্য থাকে এরকম সমাস হচ্ছে তৎপুরুষ সমাস। আবার পরপদের অর্থের প্রাধান্য থাকে এই দ্বিতক। এটা জাস্ট আমি মনে রাখার জন্য এটা করেছি। কতে কর্মধারায় সমাস, কতে কর্মধারায়, ধারায় সমাস, কর্মধারায় সমাস। তাহলে পরপদের অর্থের প্রাধান্য থাকে এরকম সমাস হচ্ছে দ্বিগু সমাস। আর কিসে থাকে? তৎপুরুষ সমাস আর কর্মধারায় সমাস। তাহলে পরপদের অর্থের প্রাধান্য থাকে। পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্নে আসে যে নিচের কোন সমাসের পরপদ প্রধান, নিচের কোন সমাসের পরপদ প্রধান, অথবা দেয়া থাকে যে সিংহশীলিত আসন এখানে কোন পদের অর্থের প্রাধান্য পেয়েছে, বা ওইরকম একটা উদাহরণ দিয়ে বলে যে কোন পদে পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। আচ্ছা এখানে দেখেন তৎপুরুষের একটা উদাহরণ যদি দিই, বই পড়া। আমি যদি বলি বই পড়া, বই পড়া। এখন এখানে বইকে প্রাধান্য দেওয়া আছে নাকি পড়াকে প্রাধান্য দেওয়া আছে? অবশ্যই এখানে পড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মানে এটা তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য দেওয়া হয়েছে। বই পড়া, আমি এটা কিভাবে ভাঙতে হয় আজকের ক্লাসে এটা আলোচনা করব না। এটা কিভাবে ভাঙতে হয় অর্থাৎ ব্যাস বাক্য নির্ণয় করতে হয় সেটা আমি অন্য পার্টগুলোতে আলোচনা করব। আজকের আমাদের মূল ফোকাস হচ্ছে 6টা সমাজকে, মানে প্রাথমিক যে ধারণা সেই ধারণাটাকে ডেভেলপ করা, সেটাকে ডেভেলপ করা। তাহলে তৎপুরুষ সমাস হচ্ছে বই পড়া, বইকে পড়া। কর্মধারায় সমাস, কর্মধারায় সমাস এর উদাহরণ আমরা তো দেখলাম যে অনেকগুলো আহ, অনেকগুলো মানে কর্মধারায় সমাজকে আবার 4 ভাগে ভাগ করা যায়: রূপক কর্মধারায়, উপমিত কর্মধারায়, তারপরে উপমান কর্মধারায়, তাই না? তাহলে কর্মধারায় সমাসেও কিন্তু পরপদের অর্থের প্রাধান্য পায়। কর্মধারায় সমাসের উদাহরণ একটা যদি বলেন আপনারা, উদাহরণ হিসেবে কি দিতে পারি আমরা? দেখেন কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে লাল পাথর, লাল যে পাথর, তাই না? তারপরে আহ, সহজ সরল। আচ্ছা লাল পাথর, কর্মধারায় সমাসের অর্থ হচ্ছে লাল পাথর। এখন দেখেন এই লাল পাথর এখানে কোন পদের অর্থের প্রাধান্য দিয়েছে, লালটাকে নাকি পাথরটাকে? অবশ্যই পাথরটাকেও প্রাধান্য দিয়ে আছে। সুতরাং এটাকে কর্মধারায় সমাস বলে। সিংহাসন,
এখানে সিংহকে প্রাধান্য দিয়েছে নাকি আসনকে প্রাধান্য দিয়েছে? সিংহাসন, আমরা তো সিংহাসন দিয়ে সিংহকে বুঝি না, সিংহকে বুঝি নাকি সিংহাসন দিয়ে আসনকে বুঝি? যে সিংহে, যে আসনের উপরে সিংহের মতো একটা মুকুট দেয়া থাকে বা সিংহের একটা অবয়ব দিয়ে যে আসনটা তৈরি করা হয়েছে সেটাকেই বুঝি। তাহলে সিংহাসন দিয়ে কিন্তু আমরা সিংহ বুঝি না, আসনকে বুঝি। অর্থাৎ সিংহাসন এর পরের পদের অর্থের প্রাধান্য পেয়েছে, তাই সিংহাসন কিন্তু পরপদ প্রধান, অর্থাৎ এটা কর্মধারয় সমাস। একইভাবে আহ, আমি যদি বলি প্রীতিভোজ, প্রীতিভোজ, প্রীতিভোজ এটাও কিন্তু কর্মধারয় সমাস। এই প্রীতি মানে শুভেচ্ছা, ভোজ মানে খাওন দাওন, খাওয়া দাওয়া, তাই না? তাহলে প্রীতিভোজ এটাকে আমরা আনন্দ বুঝি নাকি ভোজ খাওয়াটাকে বুঝি? এটাকে ভোজকে, ভোজকে খাওয়াকেই বুঝি। সুতরাং এটা কিন্তু পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে। এরকম যদি আমরা আরো দেখি যে কর্মধারয় সমাসের উদাহরণ, আহ, এখন দেখেন জীবন বীমা, জীবন বীমা, এই জীবন বীমা দিয়ে কি বুঝি আমরা? জীবনকে বুঝি নাকি বীমাকে বুঝি? আমরা অবশ্যই বীমাকে বুঝি, বীমাকে বুঝি। তাই জীবন বীমাও এটা কিন্তু কর্মধারয় সমাসের উদাহরণ। অনুরূপভাবে দ্বিগু সমাস, দ্বিগু সমাসের উদাহরণটা আমরা একটু দেখি। দ্বিগু সমাসে যেখানে একটা সংখ্যা থাকে, তাই না? শতবার্ষিকী, কি বলেছে? শতবার্ষিকী, শতবার্ষিকী। এখন শতবার্ষিকী, এখানে শত মানে 100 আর বার্ষিকী মানে হচ্ছে মানে একটা বর্ষ পূর্তিকে বোঝানো হয়েছে, তাই না? তাহলে আমরা কি এটাকে সংখ্যাকে বুঝেছি নাকি বার্ষিকীকে বুঝেছি? অবশ্যই বার্ষিকীকে বুঝেছি। তার মানে দ্বিগু সমাসে হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকে। দ্বিগু সমাস, তাহলে শতবার্ষিকী, শত বর্ষের সমাহার, শতবার্ষিকী, তাই না? শতবার্ষিকী। তারপরে সাত সমুদ্র, এখন সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, সাত সমুদ্র। এখানে আমরা কি সাতকে বুঝি? সাত সমুদ্র কি সাতকে বুঝি নাকি সমুদ্রকে বুঝি? আমরা সাত সমুদ্রে বুঝি সমুদ্রকে বুঝাই। মানে এখানে সাতকে কিন্তু আমরা প্রাধান্য দিই না, আমরা সমুদ্রকে প্রাধান্য দিই। তাহলে এখানে কিন্তু দ্বিগু সমাসেও পরপদের পদের অর্থের প্রাধান্য থাকে, তৎপুরুষ সমাসেও পরপদের অর্থের প্রাধান্য থাকে, কর্মধারী সমাসেও পরপদের অর্থের প্রাধান্য থাকে। অর্থাৎ তিনটা সমাসের এই যে পরপদের অর্থের প্রাধান্য থাকে তিনটা সমাসে, একটা হচ্ছে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারী সমাস। এটাকে আমি বলেছি, মনে রাখবেন এই শব্দটি, এই প্রথম অক্ষর দিয়ে, দ্বিতক। দ্বি মানে দ্বিগু, দ্বি, আর ততে তৎপুরুষ, আর পদে কর্মধারয় সমাস। তাহলে শব্দটা মনে রাখবেন দ্বিতক। শব্দটা কি মনে রাখবেন? দ্বিতক। দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারায়। আর উভয় পদের অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। তারপরে শুধুমাত্র পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে অব্যয়ভাব সমাসের। আর তৃতীয় বা ভিন্ন কোনো অর্থের প্রাধান্য পায় সেটা হচ্ছে বহুব্রী সমাসের। এখানে কিন্তু কোনো পদেরই মানে পূর্বপদ বা পরপদ এই বহুব্রী সমাসের অর্থের প্রাধান্য পায় না। তাহলে এই যে যদি মানে অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসের যে বিষয়টা, এইটাও যদি আপনি বুঝেন তাহলে পরীক্ষার সময় কিন্তু সমাস নির্ণয় এখান থেকেও করা যায়। অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এটাও কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স যে অর্থের প্রাধান্য কোথা থেকে বাড়ছে সেটা দিয়েও। তার মানে এটা আরেকটু আরেকটু বলা হয়েছে, দেখেন, তৃতীয় বা ভিন্ন অর্থ প্রদান করে বহুব্রী সমাস। কর্মধারয় ও দ্বিগু সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। ওই যে ডক্টর এনামুল হক তিনি বলেছেন যে 4 প্রকার, তিনি কিন্তু এই কর্মধারয় এবং দ্বিগু সমাসকে তৎপুরুষের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন। এজন্য তার মতে সমাস হচ্ছে 4 প্রকার। আচ্ছা, ইরিন আক্তার ইতি, ক্লাসগুলো ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন। অব্যয়ভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রাধান্য থাকে অব্যয়ভাব সমাসের। আচ্ছা, অব্যয়ভাব সমাসটা আমি আরেকবার একটু বলবো, এটা আমার একটু সমস্যা হয়ে গেছে। এতক্ষণ যে আলোচনা করলাম এখান থেকে প্রশ্ন আসে কিনা? অবশ্যই প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নগুলো যদি আমি আপনাদের বোঝাতে পারি তাহলে এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার দেন। দেখেন, এই সমাস কত প্রকার? খুবই সহজ প্রশ্ন, তাই না? কিন্তু এটাও বাস্তব সত্য যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। দেখেন, প্রাইমারিতে এসেছে, এসেছে কি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এসেছে, আরো অনেক পরীক্ষা এসেছে। হ্যাঁ, সমাজ কত প্রকার? তো এখানে কেউ দেখেন এই যে 4 প্রকার ডক্টর মোহাম্মদ ইনামুল বলেছে, আর ম্যাক্সিমামের মত হচ্ছে 6 প্রকার। ডক্টর মোহাম্মদ ইনামুল তিনি বলেছেন যে কর্মধারায় এবং দ্বিগু সমাজকে তিনি তৎপুরুষের অন্তর্ভুক্ত করে সমাজকে মূলত 4 প্রকার বলেছেন। কিন্তু ওনাকে ওরকম স্পেসিফিক যদি নাম থাকতো তাহলে 4 প্রকার দিতেন। আর অন্যথায় কত প্রকার হবে একটু কমেন্টসে জানান, অন্যথায় কত প্রকার হবে? আব্দুল্লাহ মাসুদ বলেছেন 6 প্রকার। মাওলানা নূর মোহাম্মদ পাবনা থেকে তিনি বলেছেন C নম্বর। শিরিন খাতুন তিনিও বলেছেন C নম্বর। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। C নম্বর, 6 নম্বর সঠিক অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ।
তারপরে আহ, পরবর্তী প্রশ্ন, কোন সমাসে উভয় পদেই বিশেষ্য? কোন সমাসে উভয় পদই বিশেষ্য? দ্রুত একটা অ্যান্সার দিবেন, এটা কিন্তু আমি আলোচনা করিনি। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? কোন সমাসে উভয় পদই বিশেষ্য? এটা একটু দ্রুত অ্যান্সার দেন। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? কোন সমাসে উভয় পদই বিশেষ্য? এইটা আলোচনা করা হয়নি, কিন্তু উদাহরণ দেওয়ার সময় কিন্তু আমি ঠিকই একটু উল্লেখ করেছিলাম। বাবা ও মা, ওহি ও নকুল, এই উদাহরণগুলো দিয়েছিলাম। তাহলে সেই জায়গা থেকে বলুন কোন সমাসে উভয় পদই বিশেষ্য? উভয় পদই বিশেষ্য মানে আমাদের কর্মধারয় সমাসে দেখবো যে দুইটাই বিশেষ্য থাকে, আবার বিশেষ্য বিশেষণ থাকে, কিন্তু এই সমাসে সবসময় ম্যাক্সিমাম সময়ই উভয় পদই বিশেষ্য হয়। কোন সমাসে উভয় পদই বিশেষ্য হয় এটা কিন্তু নিবন্ধনে এসেছে। তাও নবম নিবন্ধনে এসেছে কোন সমাসে উভয় পদই বিশেষ্য, দ্বন্দ্ব সমাস। এখন আমি যদি বাবা মা বলি, বাবা সরি বাবা মা, তাহলে দেখেন এখানে বাবা এটা নাম বুঝিয়েছে, মা নাম বুঝিয়েছে, তার মানে ওটাই দুইটাই কিন্তু নাউন, দুইটাই বিশেষ্য। সো উভয় পদই বিশেষ্য হয়েছে বাবা মা। ওহি নকুল, ওহি ওহি সাপ, নকুল নকুল বেজি, দেখেন এখানে দুইটাই নাম, সুতরাং এটাও দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কিভাবে ঘটায়? ও এবং আর দিয়ে দ্বন্দ্ব সমাস হয়। সো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট, পরবর্তী আলোচনায় আমরা যাই। পরবর্তী আলোচনায় আমরা যাই। এখানে বলছে পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ, পূর্বপদ এবং পরপদ উভয়েরই অর্থের প্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস? পূর্বপদ এবং পরপদ উভয়েরই অর্থের প্রাধান্য থাকে। উভয়েরই অর্থের প্রাধান্য থাকে কোন সমাসে? দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। দেখেন এই প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষায় আসে, সো দ্রুত অ্যান্সার দেবেন। সিদরাতুল জাহান জুই, তানজিনা মিলি কাঠালিয়া, আলতাফিয়া দরবার শরীফ, আলতাফিয়া দরবার শরীফ। আহ, আপনারা এই প্রশ্নের অ্যান্সার দেবেন। পূর্বপদ পরপদ উভয় পদেরই মানে অর্থের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোনটা? আব্দুল্লাহ মাসুদ তিনি বলেছেন দ্বন্দ্ব সমাস। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এই দ্বন্দ্ব সমাস বলেছেন তাদেরকে সঠিক হয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী 4 নম্বর প্রশ্নের উত্তর দেবেন আহ, যে দ্বন্দ্ব সমাসে, দ্বন্দ্ব সমাসে, দ্বন্দ্ব সমাসে কি ঘটনা ঘটে? দ্বন্দ্ব সমাসে কি ঘটনা ঘটে? দ্বন্দ্ব সমাসে এখানে অপশন 3টা দিলাম। একটা হচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্য পায়, পরপদের অর্থের প্রাধান্য পায়। সি নম্বরে বলেছে উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে। তাহলে দ্বন্দ্ব সমাসে কি ঘটনা ঘটে? দ্বন্দ্ব সমাসে কি ঘটনা ঘটে একটু দ্রুত। আমিনুল ইসলাম হক তিনি বলেছেন কি ঘটনা থাকে? উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। গ গ তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ হাওলাদার। তাহলে উভয় পদের প্রাধান্য থাকে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অসংখ্য পরীক্ষায় আসে। এই সহজগুলো অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, আমরা কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে যখন চিন্তা করি। হ্যাঁ, আপনি সহজগুলো ঠিক শিখে নেন, দেখবেন তাহলে কঠিনগুলো একসময় সহজ হয়ে যাবে। আগে সহজ থেকে কঠিন, ইজি মিডিয়াম হার্ড, আপনি প্রথমে ইজি গুলো শিখেন। আজকের ক্লাস আমার ইজি, আমি মিডিয়াম হার্ড এইভাবে কিন্তু আপনাদের সমাজে নিয়ে যাব ইনশাল্লাহ। এবং আরো 2টা পর্ব থাকবে, সেখান থেকে সমাসের একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সমাজ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন। আচ্ছা, যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য আহ, পরপদের অর্থই প্রধান রূপে বুঝায় তাকে কোন সমাস বলে? যে সমাসে পরপদের অর্থই প্রধান রূপে বুঝায় তাকে কোন সমাস বলে? যে সমাসে পরপদের অর্থই প্রধান রূপে বুঝায় তাকে কোন সমাস বলে? যে সমাসে পরপদের অর্থই প্রধান রূপে বুঝায় তাকে কোন সমাস বলে? আচ্ছা, এখানে আরো একটা অপশন ওরা দিতে ভুলে গেছে, ঘ। এইখানে হচ্ছে এ যোগ বি যোগ সি, এটাও কিন্তু হবে, এটাও কিন্তু হবে। আমরা একটু আগে শিখেছিলাম পরপদের অর্থেই প্রধান রূপে ব্যবহৃত হয় দ্বিতক, তাই না? দ্বিতক, দ্বিতক, অর্থাৎ কর্মধারায় তৎপুরুষ দ্বিগু সবগুলোরই অর্থের প্রাধান্য পাবে।
সুতরাং তিনটাই হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা যাই। নেক্সট হচ্ছে দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে, এটা কিন্তু নিবন্ধনে আসা প্রশ্ন। নিবন্ধনে আসা প্রশ্ন যে দ্বিগু সমাসে কোন পদের অর্থের অর্থের প্রাধান্য থাকে। দ্বিগু সমাসে দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে দ্বিগু সমাসে? দ্রুত 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দিন, 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দিন। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে দ্বিগু সমাসে? দেখেন দ্বিগু সমাসে কোন পদের, ওই যে দ্বিতক, মনে রাখতে বলেছিলাম, দ্বিতক, দ্বিতক অর্থাৎ দ্বিগু তৎপুরুষ কর্মধারায় এইগুলোতে পরপদের অর্থের প্রাধান্য থাকে, পরপদের অর্থের প্রাধান্য থাকে। সুতরাং সঠিক উত্তর পরপদ, আহ, পরপদ, এইটা হবে উত্তর। নেক্সট আমরা আরেকটা প্রশ্নে যাব যে পূর্ব পদে বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় সে সমাসে, যে সমাসে পরপদের অর্থ প্রধান ভাবে বুঝায় তাকে কি বলে? এখানে কিন্তু পরপদের, এখানে বলেছে বিভক্তির লোপ পাওয়া, দুইটা কথা বলা হয়েছে, দুইটা শর্ত জুড়ে দিয়েছে। সুতরাং এবার কিন্তু আপনাকে আরেকটু ডিপলি জানতে হবে, এটা আলোচনা করা হয়নি আজকে। বিভক্তির লোপ পায়, আরেকটা বলেছে যে পরপদের অর্থের প্রাধান্য পায়। তাহলে দুইটা বিষয় মিলে বলেছে, তাহলে কোনটা হবে? কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, আহ এটা ঘ হবে না, দ্বিগু সমাস। দ্বিগু সমাস কোনটা হবে? কোনটা হবে দ্রুত অ্যান্সার দেবেন। যে পূর্বপদের বিভক্তির লোপ পায়, আর কি বলেছে? পরপদের অর্থের প্রাধান্য পায়। আচ্ছা, আমরা উদাহরণ দিয়েছিলাম না বই পড়া, বই পড়া, এটা মূলত কি ছিল? বইকে পড়া। কি ছিল? বইকে পড়া। এই যে কে বিভক্তি, এখানে কে, কে রে এরে, এটা চতুর্থ বিভক্তি, তাই না? এই চতুর্থ বিভক্তি লোপ পেয়েছে, লোপ লোপ পেয়ে এই যে সমাসটা হয়েছে এটার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসে মূলত বিভক্তি লোপ পেয়ে সমাসটা হয়। আর চতুর্থ তৎপুরুষ সবসময় মানে কাজ বুঝাবে, বই পড়া, আম কুড়ানো, এটা কাজ বুঝাবে না। আম কুড়ানো, তাহলে কিভাবে ভাঙবেন? আমকে কুড়ানো, তাই না? তাহলে বই পড়া, বইকে পড়া, তাহলে কাজ বুঝাই, তখন সেটা চতুর্থ তৎপুরুষই হয়। এবং এই চতুর্থ তৎপুরুষের এই যে কে রে এরে, এই কে বিভক্তি লোপ পায়। তাহলে এখানে বলেছে বিভক্তির লোপ পাবে, আর হচ্ছে পরপদের অর্থে প্রাধান্য পাবে। এই যে দ্বিতকের অনুযায়ী কিন্তু দ্বিতক, এই দ্বিতক অর্থাৎ দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারায় এগুলো সবই পরপদ প্রধান থাকে। এগুলো কি থাকে? পরপদ প্রধান রূপে থাকে। তাহলে এটারও প্রধান, এটাও পরপদ প্রধান, এটাও পরপদ প্রধান। কিন্তু বিভক্তির লোপ পায় শুধুমাত্র তৎপুরুষ সমাসে, এই জন্য উত্তর হবে তৎপুরুষ সমাস। এই জন্য উত্তর হবে কি হবে? তৎপুরুষ সমাস। কনসেপ্ট ক্লিয়ার কিনা? আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আমরা আরেকটি প্রশ্নে যাই। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ কি হয়? পরিবর্তিত হয়, সংকুচিত হয়, প্রধান থাকে, বৃদ্ধি ঘটে। অব্যয়ীভাব সমাসে, দেখেন এটাও কিন্তু নিবন্ধনের প্রশ্ন। সো আপনারা যারা নিবন্ধন প্রার্থী আছেন তারা কিন্তু নিঃসন্দেহে এখান থেকে এই সহজ সহজ প্রশ্ন থেকেও আপনাদের অনেক প্রশ্ন হয়, এটা আমি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। সো যারা শুধুমাত্র সমাসের কঠিন কঠিন বিষয় নিয়ে সারাদিন নাড়াচাড়া করেন, তার চেয়ে বরং কিছু সমাজ সহজ আছে। সমাজ তো আমরা দেখলাম 6 প্রকার, সেই 6 প্রকারকে আবার 40 প্রকারের ধরন আছে। তো আপনি 40টা না পারেন, অন্তত এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট থেকে কিছু শিখে নেন, তাহলেও আপনি কমন পেয়ে যাবেন। তাহলে অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের কি থাকে? অব্যয় পদের অর্থ এখানে প্রধান থাকে। অব্যয় পদের অর্থ প্রধান থাকে। অব্যয় পদের অর্থ কি থাকে? প্রধান থাকে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যাই। এখন সমাস চেনার উপায়, সমাস চেনার উপায়, সমাস চেনার উপায়। দেখেন দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস আমরা যখন ভাঙবো, দ্বন্দ্ব সমাস যখন আমরা ভাঙবো, দ্বন্দ্ব সমাস যখন আমরা ভাঙবো তখন কিন্তু ও এবং আর, দ্বন্দ্ব সমাসে কি হবে ভাঙলে আমাদের? ও এবং আর, এইগুলো দিয়ে ভাঙতে হবে। যেমন আমরা বলেছিলাম কি, ওহি নকুল, হাট বাজার, হাট ও বাজার, হাট বাজার, তাই না? তাহলে দেখেন হাট বাজার, তাহলে হাট ও বাজার, বাজার, আপনি যদি এখানে ওর পরিবর্তে এবং দেন, আর দেন, তাহলেও কিন্তু হয়ে যাবে।
আর দুইটাই কি হবে, দুইটাই বিশেষ্য হবে, হাট এবং বাজার দুইটাই কিন্তু বিশেষ্য। তাহলে হাট ও বাজার, হাট বাজার, এটা কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ। হাট ও বাজার, ও এবং আর দিয়ে আমরা এই সমাস করতে এসেছি। এবং দ্বিগু সমাসে কি দিয়ে ভাগতে হয়, সমাহার দিয়ে। আমরা শতবার্ষিকী বলেছিলাম না, শতবর্ষের কি সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, সাত সমুদ্রের সমাহার। তারপরে কি বলেছিলাম, আহ, আরো বলেছিলাম যে শতবার্ষিকী, শতবর্ষের সমাহার। কর্মধারয় সমাসে যে, যিনি, যেটি, সেটি, এইগুলো দিয়ে হয়। কর্মধারয় সমাসে আমরা কি বলেছিলাম, যে, যিনি, যেটি, সেটি। নীলকণ্ঠ, নীল যে কণ্ঠ, নীলকণ্ঠ, তাই না? নীলকণ্ঠ, নীল যে কণ্ঠ, নীলকণ্ঠ। তারপরে হচ্ছে যশ সাহেব, যিনি যশ তিনি সাহেব, যিনি যশ তিনি সাহেব। অর্থাৎ কর্মধারয় সমাস ভাগতে হয় যে, যিনি, যেটি, এগুলো দিয়ে। আর বহুব্রীহি সমাস যার বা যাতে, এইভাবে দিয়ে। যার বা তা আমরা বলেছিলাম এরকম পীতাম্বর, পিত অম্বর যার, পীতাম্বর, পিত অম্বর যার, পীতাম্বর, তাই না? তৎপুরুষ সমাসের বিভক্তি লোপ পাবে। আমরা কি বলেছিলাম, তৎপুরুষ সমাসের বিভক্তি লোপ পাবে বলেছিলাম। বই পড়া, বইকে পড়া, এই যে কে বিভক্তি লোপ পেয়েছিল, তার মানে এটা কিন্তু তৎপুরুষ সমাসের উদাহরণ। অলুক সমাস, অলুক সমাস কি হবে, পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, পূর্বপদে আহ পূর্বপদে বিভক্তির লোপ পাবে না, এরকম সমাস হয় হচ্ছে অলুক তৎপুরুষ। যেমন, আচ্ছা আমাদের আজকে আর ক্লাস নিতে পারছি না, আহ, আসলে আমার টাইম শেষ হয়ে গেছে। আমি 4টার পর পরে একটু ব্যস্ত হয়ে থাকি। সো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টসে জানান। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো একটা কমেন্ট করেন, এবং পরবর্তী পর্বগুলো চান কিনা সেটাও চান, যে সমাসের বাকি পর্বগুলো আপনারা চান। আজকে খুবই বেসিক নিয়ে আলোচনা করলাম, হয়তো আপনাদের অনেক প্রশ্ন ছিল যে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস, তারপরে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, তারপরে অব্যয়ীভাব সমাস, প্রাদি সমাস, অনেক প্রশ্ন আপনাদের রয়ে গেছে। বাট এই সমাজটা তো একটা ভাস্ট আলোচনা, একদিনে এই সব আলোচনা করা কিন্তু সম্ভব না। আর একদিনে করলেও আপনাদের মাথায় থাকবে না। সো একদম বেসিক লেভেলের যে প্রশ্ন সেইগুলো নিয়ে আলোচনা করেছি। তো আপনাদের অনেকের ধারণা হতে পারে স্যার যা শিখাচ্ছে এ তো আমরা আগে থেকেই পারি। আরে ভাই, আগে থেকে পারেন সেই বিষয়টাও আর একটু ভালো করে জানা হয়ে গেলেই না আপনি ইজি, মিডিয়াম, হার্ড এই ওয়েতে এগিয়ে যেতে পারবেন। সো সেই পলিসিতে আমি আগাচ্ছিলাম। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আর যদি চান আমার একটা পেজ আছে জাহাঙ্গীরস অনলাইন স্কুল, JAHANGIR, জাহাঙ্গীরস অনলাইন স্কুল, অনলাইন স্কুল, এটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, জাহাঙ্গীর অনলাইন স্কুল। এই জাহাঙ্গীর অনলাইন স্কুল এবং ফেসবুক পেজ দুইটাতে যুক্ত হয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে আজকের ক্লাস এখানে শেষ করছি। এবং পরবর্তী ক্লাস চান কিনা একটু কমেন্টস করে জানান। নেক্সট স্টেপ নিড। থ্যাংক ইউ ভেরি মাচ। মুবাশশিরুল ইসলাম, তারপরে তানজিলা মিলিউ, ডিটেলস আরো জানতে চাই স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে হচ্ছে জুই বলেছেন আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগলো আপনার ক্লাস, আরো চাই। তারপরে শিপুন হোসেন বলেছেন থ্যাংক ইউ স্যার। এই ধরনের কমেন্টস গুলো আমাদের ক্লাস নিতে আরো বেশি উৎসাহিত করে। শাপলা রানী দেবী তিনি বলেছেন পরবর্তী ক্লাস কবে হবে স্যার, জানিয়ে দেয়া হবে ইনশাল্লাহ। আগামী শুক্রবার হওয়ার সম্ভাবনা আছে, আপনারা রেডি থাকবেন। তানজিরা মিলে আরো কয়েকটা ক্লাস চাই স্যার সমাসের। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন, পরবর্তীতে কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে।